সমসাময়িক বাংলা পত্রিকার সম্পাদক সায়নদেব বন্দ্যোপাধ্যায়। সমসাময়িক বাংলা একটি চমৎকার মাসিক সাহিত্য পত্রিকা। আমি এই পত্রিকায় একসময় অনেক লেখা লিখেছি, গল্প, প্রবন্ধ, কবিতা, নানা রকম ফিচার। তো আজ আমি সমসাময়িক বাংলার ফেসবুক পেজে আপনাদের একটি গা ছমছমে ভূতের গল্প শোনাতে এসেছি। আমার নাম রতনতনু ঘাটি। আমার গল্পের নাম বক্সা দুর্গের রহস্যময় রাত। গাড়িটা যখন বক্সা টাইগার রিজার্ভে ঢুকলো তখন সূর্য মাথার ওপর। কুন্তল বলল, হ্যাঁ রে, রাস্তার দুধারে যেভাবে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি আর বাঘ নিয়ে ইনফরমেশন দেখছি, সত্যি বাঘটাক নেই তো রে? প্রতনু সবুজে চোখ ডুবিয়ে গাড়ির জানলা দিয়ে উদাস, কথাটা কানেই গেল না বলে মনে হলো। কুন্তল ফের বলল, কিরে চুপ করে আছিস যে বড়? প্রতনু বলল, টাইগার রিজার্ভে বাঘ বেরোবে না তো কি ভূত বেরোবে? কুন্তল অবাক গলায় প্রশ্ন করলো, এবারেও কি তুই ভূত খোঁজার ঠিকে নিয়ে এসেছিস নাকি? তাহলে আসতামই না তোর সঙ্গে, মিথ্যে একটা ইমেজ তৈরি করে ছুটে বেড়াস। প্রতনু হেসে বলল, না রে, এবার শুধুই টাইগার, এলিফ্যান্ট, রাইনো, ব্যাস। তুই শুধু ভূত খুঁজে বেড়ালি তাহলে তো হয় না রে, ভূতেরও তোকে খোঁজা দরকার। ওই যেমন ভক্তের ভগবানকে ডাকলেই হয় না, ভগবানেরও ভক্তকে দেখা দেওয়ার মন চাই। কুন্তল কিছুটা হতাশ গলায় বলল, যাক বাঁচা গেল, এবার আর আন্দামানের সেলুলাল জেলের মতো ভূত খুঁজে বেড়াস না যেন। দুধারে দূষণের আঁচ না লাগা সবুজ, মাঝে মাঝে রাস্তার ধারে সতর্কনামা, এখানে হাতি পেরোবার রাস্তা, আবার কখনো লেখা বনের প্রাণীকে বিরক্ত করবেন না, আবার কখনো লেখা বক্সা টাইগার রিজার্ভ। বক্সা আসার প্ল্যানটা প্রতনুরই 5 দিনের প্ল্যান। একদিন জয়ন্তী নদী দেখতে যাওয়া হবে, রং বেরঙের পাথর বিছানো নদী, শুকিয়ে যাওয়া নদী নাকি বর্ষায় বানভাসী হয়। এখন অবশ্য পুজোর সময়, তীর স্রোত, আর একদিন সারাদিন ধরে তক্ষক খুঁজে কাটবে। প্রতনু নাকি কার কাছে শুনেছে বক্সার জঙ্গলে প্রচুর তক্ষক আছে। আলিপুর চিড়িয়াখানায় তক্ষক লেখা খাঁচায় আঁতে পাতে খুঁজেও কেউ তক্ষকের দেখা পেয়েছে বলে শোনা যায়নি কখনো। পৌঁছানোর দিনটা হাত পা ছাড়িয়ে বিশ্রাম নেব, তারপর পরের দিন 2 দিন বক্সা ফোর্ট। প্ল্যানটা শোনার পর কুন্তল বলেছিল, জঙ্গল আছে এতেই আমি খুশি, ওই ফোর্ট টোট নিয়ে আমার ভাই কোনো মাথা ব্যথা নেই। অভিষেক বলেছিল, কটা ভাঙা দেয়াল ছাড়া বক্সা ফোর্ট বলতে এখন আর কিছুই নেই, ওরা গত বছরই নাকি ঘুরে গেছে। সে কথায় কান দেয়নি প্রতনু ওসব কথায় কান দেওয়ার পাত্র যে নয় সে কথা কুন্তল জানে। এখন টাইগার রিজার্ভের সবুজ মন ছুঁয়েছে কুন্তলের, তার চোখে মুখে বেশ খুশি খুশি ভাব। প্রতনু বন্ধু হিসেবে দারুণ, শুধু ওকে নিয়ে একটাই সমস্যা, ওর ওই ভূতবাতিক। দুজনে একই অফিসে কাজ করে, আইটি সেক্টরে। কুন্তলের অ্যাকাউন্টস, প্রতনুর রিক্রুটমেন্ট। প্রতনু বেশ লম্বা, বিকেলে ওর একটা ছায়া ছোটোখাটো তাল গাছের মতো লম্বা হয়ে মাটিতে পড়ে। ফর্সা, মাথায় কোঁকড়া চুল, জিন্স পরে আর টি শার্ট। কুন্তল মাঝারি লম্বা, শ্যামলা রং, ফর্মাল ড্রেস, কি অফিসে কি বাইরে, টিপটপ দেখতে। গাড়িটা ব্রেক কষে বাঁ দিকে বাঁক নিয়ে গেট দিয়ে ঢুকে পড়ল। ড্রাইভার অভিমন্যু বলল, আপনারা এসে গেছেন। কুন্তল চারদিকে চোখ চালিয়ে কোথাও বক্সা ভ্যালি রিসোর্ট বোর্ড দেখতে পেল না। গাড়ি থেকে নামতে বছর 15-র একটা ছেলে এগিয়ে এলো। তাকে জিজ্ঞেস করে প্রতনু শুনল, ভাই এটাই কি বক্সা ভ্যালি রিসোর্ট তো? ওর কথা কেড়ে নিয়ে অভিমন্যু বলল, হ্যাঁ স্যার, এটাই বক্সা ভ্যালি রিসোর্ট। রিসোর্টের ছেলেটি ঘাড় নেড়ে সায় দিতে কুন্তল নেমে পড়ল। ছেলেটি বলল, আমি অজিত ছেত্রী। ছিপছিপে ফর্সা, বেশ মিশুকে মনে হলো অজিতকে। দৌড়ঝাঁপ করে গেস্টদের দেখভাল তদারকি করছে। রিসোর্টের লোকজন এসে লাগেজ নামিয়ে চলল সিঁড়ি দিয়ে উপরের দিকে। প্রতনু অভিমন্যুকে বলল, কাল সকাল 9টায় চলে এসো ভাই।
অভিমন্যু গাড়িটা বেশ চালায়। ছেলেটির বাড়ি নাকি এখানেই কোথাও। ওর সঙ্গে দিন হিসেবে চুক্তি হয়েছে। ঘাট নেড়ে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে সাঁ করে উধাও হয়ে গেল অভিমন্যু। আর কুন্তল প্রতনু চলল রিসোর্টের লোকদের পিছন পিছন। কয়েকটা সিঁড়ি ভাঙলে একটু সমতল, ফের কয়েকটা সিঁড়ি, ধাপে ধাপে ছোট ছোট কটেজ, চারপাশে ঘন জঙ্গল। সাদা রঙের ছোট কটেজগুলো ভারী সুন্দর দেখতে। 1 নম্বর কটেজে ওদের বুকিং। তার পাশ থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল। গল্পে পড়া ঘন জঙ্গল নয়, একেবারে সত্যি জঙ্গল। আকাশ ছোঁয়া লম্বা লম্বা শাল আর সেগুন, বেশি দূর দৃষ্টি যায় না। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতেই সন্ধে নামলো। কুন্তল আড়মোড়া ভেঙে বলল, কিরে, এক্ষুনি সন্ধে নেমে গেল যে? ওকে প্র বলে ডাকে উচ্চারণের সুবিধের জন্যে। অফিসেও প্রতনুকে সকলে প্র বলেই ডাকে। কুন্তলও। প্রতনু বলল, জঙ্গলে তাড়াতাড়ি তো সন্ধে নামবে, এতদিন জঙ্গলে আসছিস, এটা জানিস না? চল চেয়ার নিয়ে বাইরে গিয়ে বসি। অমন সময় রিসোর্ট বয় চা নিয়ে হাজির। রিসোর্টের আপ্যায়ন ভালো। চারদিকে পাখিরা ডাকছে গাছে গাছে। কি পাখি দেখার উপায় নেই। গাছের ডাল পাতার আড়ালে কোথায় যে বসে আছে। ক্লান্ত ডানার পাখিরা ঘরে ফিরছে, লোকজনের দেখা নেই। যে কজন ট্যুরিস্ট, তাদেরই নিচু স্বরের যেটুকু কথাবার্তা। রিসোর্টের লোকরাও হাঁকডাক করে কথা বলছে। বেশ একটা নির্জনতা ছড়িয়ে আছে। তবু পুজোর সময় মিহি হিম পড়ার কথা, কিন্তু এবার গরমের দাপটে হিমের পাত্তাই নেই। রতনু বলল, কুন্তল, কাল চল জায়গাটা জয়ন্তীটা সেরে নি। কুন্তল বলল, ওসব তোর ব্যাপার, আমি শুধু সবুজের মধ্যে ডুবে থাকতে চাই, যেখানে খুশি নিয়ে যা, আমার কি। ঝুপঝুপ করে অন্ধকার নামল। তার শাড়ির পাড়ে জোনাকির টিপের জরি বসানো। সব সময় কৃষ্ণপক্ষ দেখে ট্যুর প্ল্যান করে প্রতনু। ভূতবাতিক আছে বলে ওর অন্ধকারটাই বেশি পছন্দ। এমনকি সেবার সুন্দরবন বেড়ানোর দিন ঠিক করেছিল অমাবস্যার গায়ে গায়ে। কুন্তল বলল, কেউ পূর্ণিমা ছাড়া সুন্দরবনে আসে না, তোর মতো আধার পাগল ছাড়া। প্রতনু সবসময়ই খুব একটা কারো কথায় কান দেয় না, ও যা বোঝে সেটাই ঠিক। এই নিয়ে কুন্তলও দরাদরি করে না। হঠাৎ রিসোর্টের পাশের একটা লম্বা গাছ থেকে ভেসে এলো কক 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 কক। অমনি লাফিয়ে উঠল প্রতনু। ওই শুনলি তো কুন্তল, তক্ষক ডাকছে। কুন্তল বলল, এটা কোনো রাত পাখির ডাক বলেই তো মনে হলো যে ভাই। না রে না, তক্ষক ওরকম ডাকে, তুই চুপ করে শোন। অবিকল তক্ষক তক্ষক করে ডাকছে বলে মনে হবে। একদম চুপ করে থাক, কথা বলিস না। সত্যিই একটু পরেই ফের তক্ষক ডাকলো, তক্ষক তক্ষক। কুন্তল বলল, হ্যাঁ রে, শুনলে তো তাই মনে হচ্ছে রে। এসেই আমাদের চোখ গেল পাখির ডাকের মতো। ছেলেবেলায় গাছপাতার আড়ালে চোখ গেল পাখি যখন ডাকতো, আমরাও চোখ গেল বলে ডাকতাম। ঠাকুমা বলতো, কাউকে অমন করে ঢ্যাঙাতে নেই, পাখিকেও না। কে শুনতো কার কথা, আমরা অমন করে ডেকে চলতাম। রতনু বলল, দাঁড়া, অজিতকে ডাকি। বলেই সিঁড়ি ভেঙে তরতর করে নেমে গেল রতনু রিসোর্টের অফিস ঘরের দিকে। তারপর একটু পরে ঠিক ডেকেও আনলো অজিতকে। অজিত বলল, এখানে অনেক তক্ষক আছে, কোনো কোনো কটেজের বাইরে দেয়ালে আছে, গাছে তো আছেই। রতনু নাছোড় গলায় বলল, অজিত, তুমি আমাদের তক্ষক দেখাও আজ রাতে। দেখাতে পারবো, তবে আজ যদি টের পাই ওরা আছে তবেই না, না হলে কাল চেষ্টা করব। রতনু ছেলে মানুষের মতো বায়নার গলায় বলল, না অজিত, আজই দেখাও। অজিত বলল, না স্যার, ও কি আর আমি দেখাবো বললেই দেখাতে পারি? মাঝে মাঝে তক্ষক কিনতে লোক আসে, সেদিন ওদের পাত্তাই পাওয়া যায় না, আগে থেকে জেনে যায় বুঝি। কুন্তল বলল, কিনে নিয়ে গিয়ে কি করে? অজিত ঠোঁট ওল্টালো। কি করে কে জানে, কেউ বলে ওষুধ বানায়, কেউ বলে যে দরকারে লাগে তা নাকি বলা যাবে না। তবে এটা একটা তক্ষকের দাম 1-1.5 লাখ টাকা তো হয়ই, বড় হলে 2 লাখও দেয়। ওদের অফিসের দিক থেকে অজিতের ডাক পড়ল। দৌড়লো অজিত। রিসর্টের তারের বেড়ার ওপাশে ঝিঝি ডেকে চলেছে একটানা। চুপ করে শুনলে একটা নেশা ধরিয়ে দেয়। মাঝে মাঝে অনেকক্ষণ পরপর একবার তক্ষকও ডাকছে। কুন্তল বলল, জায়গাটা বেশ, কি বল অতনু? রোমাঞ্চকর, গন্ধমাখা,
বক্সা টাইগার রিজার্ভ। এখানে কি বাঘ আছে? রতনু বলল, আছে নিশ্চয়ই, না হলে অমন নাম কেন? তবে গভীর জঙ্গলের দিকে দু চারটে আছে হয়তো। এদিকে তো লোকালয়, বাঘ এলে কি আর লোকালয় গড়ে উঠত? রাতের খাওয়া 9টার মধ্যে দিয়ে দিল। দেখলাম জঙ্গলেও হসপিটালের মতো নিঝুম এখানকার নিয়ম। সাত তাড়াতাড়ি খাওয়া। খেতে খেতে অজিতকে প্রতনু বলল, তুমি ভাই তক্ষক দেখাতে পারলে না। অজিত বেশ হাসি খুশি বলল, কাল দেখাবো, কথা দিলাম। কাল সকালে স্যার? কোন দিকে যাবেন? প্রতনু বলল, কাল সকালে জয়ন্তীর দিকেই যেতে পারি, অথবা বক্সা ফোর্টেও যেতে পারি। রাতে ঘুমোই তো আগে। অজিত বলল, বক্সা ফোর্ট যেতে গেলে লোকাল গাইড নিয়ে যেতে হয় স্যার, এটা বাধ্যতামূলক। আমাকে বলবেন, আমি গাইড হয়ে আপনাদের ঘুরিয়ে আনব। প্রতনু খুব একটা আমল দিল না অজিতের কথায়, বলল, সে কাল দেখা যাবে। কটেজে এসে শুয়ে পড়ল ওরা। ঘুম আসেনি। তখন ওদের কটেজের পাশের সোনাঝুরি গাছ থেকে ভেসে এলো তক্ষকের ডাক। অমনি তড়াক করে টর্চ নিয়ে লাফিয়ে বেরোতে গেল প্রতনু। কুন্তল বলল, তুই কি পাগল হয়েছিস? এই অন্ধকারে তক্ষক দেখতে যাবি? যদি কামড়ে টামড়ে দেয়? প্রতনু হাসল। ও আমি জানি, তক্ষক কামড়ায় না, দাঁড়া দেখি। মিনিট 5 পরে ফিরে এসে প্রতনু বলল, না, এখন তার ডাকলো না, দেখতেও পেলাম না, চল ঘুমোই। একটু পরে ফের তক্ষক ডেকে উঠল। তক্ষকের ডাক শুনতে শুনতে ঘুমোনো এক আশ্চর্য অভিজ্ঞতা হলো ওদের। পরদিন সকালে গাছপাতায় ঘেরা চারদিক খোলা কটেজের মতো ডাইনিং হলে গিয়ে বসলো ওরা দুজন। ব্রেকফাস্টের টেবিলে প্রতনু ঘোষণা করলো, কুন্তল চল আজ আমরা বক্সাটা দেখে আসি। কুন্তল বলল, বক্সা হলে বক্সা, জয়ন্তী হলে জয়ন্তী, আমার কোনো আপত্তি নেই। তবে সারাদিন ধরে কি বক্সা দেখার কিছু আছে? শুনেছি তো একটা ভাঙাচোরা ইটের দেওয়াল। প্রতনু বলল, না রে, ট্রেক করে উঠতে হবে, তাও প্রায় 2 কিলোমিটার, খাড়াই রাস্তা, গাড়ি যেটুকু যাবে সেটুকুই, তারপর গাড়িটা ওখানে রেখে হন্টন। কুন্তল ঘাড় নেড়ে লুচি আলুর তরকারিতে মন দিল। প্রতনু রিসর্ট বয়কে বলল, অজিতকে ডেকে দাও না ভাই। সে ট্যুরিস্টদের পরিবেশন করতে করতে বলল, এক্ষুনি আসবে। সত্যি পলক না ফেলতে এসে হাজির হলো অজিত। প্রতনু বলল, অজিত, আজ আমরা বক্সা যাব, তুমি গাইড হবে তো? ব্রেকফাস্ট সেরেই চলো, বেরিয়ে পড়ি। ঘাড় নেড়ে সায় দিয়ে ফের কোথায় উধাও হলো অজিত। ততক্ষণে অভিমন্যু এসে গেছে। ছোট্ট একটা কিট ব্যাগ আর ক্যামেরা প্রতনুর কাঁধে। গাড়িতে উঠে প্রতনু বলল, চলো আজ আমরা বক্সা যাব ভাই। অভিমন্যু ঘাড় নেড়ে সায় দিল। ততক্ষণে অজিত ছেত্রী ড্রাইভারের পাশের সিটে উঠে বসেছে। গাড়ি চড়াই ভেঙে উঠতে লাগলো। একবার অভিমন্যু পিছনে ঘাড় ঘুরিয়ে বলল, এত সকাল সকাল বক্সা ফোর্ট না গিয়ে স্যার জয়ন্তটা দেখে নিলে মনে হয় ভালো হতো, দুপুরের পর ফোর্টে গেলে। প্রতনু বলল, না না, ফোর্ট দেখতে সারাদিনই লেগে যাবে। অজিত চমকে প্রতনুর দিকে তাকিয়ে বলল, সারাদিন? কি করবেন অতক্ষণ ওখানে? কুন্তলও সত্যিই বলল, সারাদিন ওখানে কি করবো রে? রতনু জেদের গলায় বলল, আগে তো যাই, তারপর ফেরার কথা ভাবা যাবে। একটা চেক পোস্টে গাড়ি থামলো। ফোর্টে যাওয়ার টিকিট আর গাইডের টাকা ওখানে জমা দিয়ে তবে অনুমতি মিলল ফোর্টে যাওয়ার। তারপর বেশ কিছুটা যাওয়ার পর গাড়ি থামিয়ে দিল অভিমন্যু। বলল, স্যার আর গাড়ি যাবে না, এবার ট্রেক করতে হবে। কুন্তল সরু পাহাড়ি পথের দিকে এগিয়ে বলল, প্রতনু, এ তো খুব সরু রাস্তা, ভীষণ খাড়াই। প্রতনু অভিমন্যুকে বলল, তোমার মোবাইল নম্বরটা দাও, আমরা সন্ধ্যের আগে আগে ফিরে আসব। তেমন হলে তুমি কোথাও ঘুরেও আসতে পারো, কেন এই জনমিন জায়গায় বসে বসে বোর হবে? দরকার হলে তোমাকে ফোন করে ডেকে নেব। তারপর অজিতের দিকে তাকিয়ে প্রতনু হেসে বলল, তোমারও আর ভাই গাইডগিরি করে কাজ নেই, তুমিও অভিমন্যুর সঙ্গে রিসর্টে গিয়ে তোমার অতিথি সেবা করো গিয়ে। তোমারও ফোন নম্বরটা নিয়ে রাখি, আমরা একা একাই ফোর্ট দেখতে যাব। এর বিনিময়ে তুমি আজ রাতে আমাদের তক্ষক দেখিয়ে দিও, তাহলেই হবে। বলে অজিতের ফোন নম্বরটা মোবাইলে সেভ করলো। তারপর কুন্তলের দিকে তাকিয়ে প্রতনু সমর্থন চাইল, কিরে কুন্তল, আমরা যেতে পারবো না? কুন্তল বলল, না পারার মতো তো ব্যাপার কিছু মনে হয় না। ওদের ছেড়ে রতনু আর কুন্তল চড়াই ভাঙতে শুরু করলো। পিছন থেকে অজিত চেঁচিয়ে বলল, স্যার, হাঁটতে ঘন্টা 2 লাগবে, কিন্তু সাবধানে যাবেন, তড়িঘড়ি করবেন না।
সন্ধে পর্যন্ত দেরি না করাই ভালো। তার আগে ফিরে আসবেন। আপনাদের কথা দিলাম, আজ তক্ষক দেখাবই। পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে এলো অজিতের কথা। প্রতনুরা শুনতে পেল কিনা বোঝা গেল না। খানিক পরেই চোখের আড়াল হয়ে গেল প্রতনু আর কুন্তল। তখন অভিমন্যু অজিতকে নিয়ে ফিরে চলল নিচে। সত্যিই তো, এখানে বসে থেকে লাভ নেই। কিছুটা উঠে খানিক বিশ্রাম নিয়ে পাথরের উপর বসে পড়ল কুন্তল। এখন ওর প্রায় 1000-3 ফুট উপরে উঠে এসেছে। প্রতনু বলল, জানিস তো কুন্তল, ভুটানের রাজা তিব্বত ভারত সিল্ক রুটকে রক্ষা করার জন্য এখানে ফোর্টের কথা ভেবেছিলেন। পরে একসময় এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো। সেলুলার জেলের পরেই কুখ্যাত বন্দিসেবী হিসেবে নাম ছিল বক্সা ফোর্টের। এখানে নেতাজিকেও বন্দি করে রাখা হয়েছিল বিনা বিচারে। কুন্তল বলল, তা তো বুঝলাম, আর কতটা উঠতে হবে সেটা আগে বল। পাহাড় বেয়ে ঝর্ণা নেমে চলেছে এদিকে ওদিকে। তার শব্দ কলকল করছে এই নির্জন পাহাড়ি পথে। কখনো দু একটা পাখির ডাক ভেসে আসছে। রাস্তা কখনো উঁচু, আবার কখনো বেশ নিচে নামছে। সরু চড়াই উতরাই পথে বড় বড় পাথর ছড়ানো, পা স্লিপ করতেই পারে। প্রতনুর হাঁটার গতি কুন্তলের চেয়েও কম, কারণ সে শুধু হাঁটছে না, কোনো একটা ফুল দেখে থমকে দাঁড়িয়ে পড়ছে। বুকে হাঁপ ধরলে তো দাঁড়াচ্ছেই। কখনো প্রকৃতি প্রেমে উদাস হয়ে দাঁড়িয়ে থাকছে তো থাকছেই। যেতে যেতে পথের ধারে কাঁচা হাতে লেখা একটা বোর্ড চোখে পড়ল কুন্তলের, বক্সা ফোর্ট মিউজিয়াম। নিচে তীর চিহ্ন এঁকে বোঝানোর চেষ্টা উপরের দিকে। কুন্তলা আগল তুলে বোর্ডটা দেখিয়ে প্রতনুকে বলল, দেখেছিস, উপরে কোথাও একটা বক্সা মিউজিয়ামও আছে। লোকই নেই, তার আবার মিউজিয়াম। প্রতনু কুন্তলের পিঠ চাপড়ে দিয়ে বলল, বক্সা? বাহ, মনে মনে এটাই ভাবছিলাম, কোথাও পড়েছিলাম মিউজিয়ামটার কথা। চল, উপরে গিয়ে খুঁজে দেখা যাবে। কখন দুপুর হয়ে গেছে খেয়ালই করেনি ওরা। আজ একজনও ট্যুরিস্ট নেই রাস্তায়। হঠাৎ ওরা দেখল একটা বাঁশের খুঁটি দিয়ে বেঞ্চ বানিয়ে তার সামনে পাতায় ছাওয়া একটা চায়ের দোকান মতো, কয়েকটা খালি বয়াম। তাতে কোশমিনকালে কিছু রাখা হয়েছিল বলে মনে হলো না। একটা উনুন, তাতে শেষ কবে আগুন জ্বালা হয়েছিল কে জানে। খুব খিদে পেয়েছে কুন্তলের। বলল, প্রতনু, খাবো কোথায় রে? খিদেই তো পেট ছিঁড়ে যাচ্ছে। চল দেখি, শুনেছিলাম ফোর্টের কাছে নাকি একটা দোকান আছে, বললে ভাত রেঁধে দেয়। একটা ছোট ব্রিজ পেরিয়ে ওরা যখন বেশ কিছুটা খাড়াই বেয়ে উপরে উঠল, তখন ওরা দেখতে পেল 3-4টে বাড়ি, টিনের চালা, ইটের দেয়াল, মুরগি চড়ে বেড়াচ্ছে। দুটো লোক, খোঁটায় বাঁধা হয়ে আছে দুটো গরু। সেগুলো ছাড়িয়ে বেশ খানিকটা এগোতে ওরা দেখতে পেল একটু দূরে একদম ফাঁকায় একটা ছোট্ট বাড়ি। তার সামনে একজন মাঝবয়সী লোক গাঁইতি দিয়ে পাথর খুঁড়ছে। প্রথম লোকটাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, এখানে দুর্গ কোথায়? লোকটা পাথরের মতো কালো, মাথায় ঝাঁকড়া চুল, পেটানো চেহারা, ডান হাতে একটা লোহার বালা, নীল রঙের ছিঁড়া বারবুডার মতো প্যান্ট পরে আছে। সে হাত তুলে দেখালো উঁচু ঢিবিটার দিকে, বলল, ওই তো বক্সা দুর্গ। ওরা দেখল গাছপাতা ঢাকা একটা ইটের ভগ্নস্তূপ লোকটার বাড়ির একদম কাছেই। প্রথমে জিজ্ঞেস করলো, এই জায়গাটার নাম কি? লোকটা ফিচ করে হেসে বলল, সদর বাজার। কুন্তল অবাক গলায় জিজ্ঞেস করলো, ওটাই কি বক্সা দুর্গ? লোকটা ঘাড় নাড়ল, হ্যাঁ। প্রথমে জিজ্ঞেস করলো, বক্সা মিউজিয়ামটা কোন দিকে? লোকটা আকাশের দিকে মুখ তুলে বলল, কি বললেন বাবু? প্রথম বলল, এখানে ওই যে দুর্গ, ওতে তো একসময় বিপ্লবীদের ধরে এনে বন্দি করে রাখা হতো। তাদের নানা জিনিসপত্র নিয়ে এখানে নাকি একটা ঘরে কোথাও রেখে দেয়া আছে। সেই ঘরটা কোন দিকে? লোকটা তখনও উদাস ভঙ্গিতে প্রতনুর মুখের দিকে তাকিয়ে রইল। তার মুখ দেখে মনে হলো এই প্রথম সে অমন কথা শুনছে। চড়াই ভেঙে ওঠার ফলে হাত পা ক্লান্ত ওদের, খিদে পেয়েছে খুব। কুন্তল মোবাইল বের করে দেখল 2টো বেজেছে। মোবাইলে এখন একটাও টাওয়ার নেই। রতনু লোকটাকে ফের জিজ্ঞেস করলো, এখানে কোথাও খাবার টাবার পাওয়া যাবে? খুব খিদে পেয়েছে। না, এখানে দোকান নেই। লোকটা উঠে গিয়ে বাড়ির ভিতরে কারো সঙ্গে নিচু স্বরে কি যেন বলল।
তারপর লোকটা বেরিয়ে এসে উঠোনে পাতা একটা বেঞ্চ দেখিয়ে বলল, ওখানে বসুন। ওরা মন্ত্রচালিতের মতো গিয়ে বসলো একটা বেঞ্চে। একটু পরেই স্টিলের থালায় কাঁচা শাল পাতা পেতে গরম ভাত, ডাল আর একটা শাকের তরকারি এনে দুটো থালা ওদের পাশে রেখে লোকটা বলল, খেয়ে নিন। ঘরের ভেতর যে আছে সেই রান্না করেছে বলে মনে হলো। লোকটা কি ওদের খাবার দিয়ে দিল? প্রতনু বলল, তোমাদের সব খাবার আমাদের দিয়ে দিলে যে, তোমরা কি খাবে? খেয়ে নিন। কুন্তলের এত খিদে পেয়েছে তার আর তর সইল না, সে গপ গপ করে খেতে লাগলো। প্রতনুও দেরি করল না। লোকটা যেমন পাথর খুঁড়ছিল তেমনি পাথরই খুঁড়েই চলল। হাত ধোয়ার জল রাখা ছিল। হাত ধুয়ে প্রতনু লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কত দিতে হবে? লোকটা কেমন তাচ্ছিল্যের চোখে তাকালো। হিম সে চোখের দৃষ্টি। তারপর ঘাড় নেড়ে যা না বলল। চোখের পাতাটা স্থির, পলক পড়ছে না। কুন্তল বলল, এক গ্লাস জল দেবেন? লোকটা একবার আমার মাথা থেকে পা পর্যন্ত জরিপ করে নিয়ে সোজা ঘরের দরজার দিকে এগিয়ে গিয়ে ভিতরে হাত বাড়ালো। একটা শীর্ণ হাত জল ভর্তি স্টিলের গ্লাসটা ঘরের ভিতর থেকে বাড়িয়ে দিল লোকটার দিকে। লোকটা গ্লাসটা এগিয়ে দিল কুন্তলের দিকে। কুন্তল এক নিঃশ্বাসে জল খেয়ে গ্লাসটা ফেরত দিল। একটু সময় ইতস্তত করে ওরা ফোটের দিকে পা বাড়ালো। প্রতনু বলল, অনেক ধন্যবাদ। লোকটা প্রতনুর কথা শুনে খ্যাঁ খ্যাঁ করে অদ্ভুতভাবে হেসে উঠল। গা হিম করা সে হাসি। সূর্য ঢলে পড়তে শুরু করেছে। ওরা একটু ঘুরে ছোট্ট একটা মাঠ পেরিয়ে বক্সা ফোঁটে পৌঁছল। সামনে দুটো ফলক। একটা ফলকে 1931 সালে বক্সা দুর্গের বাসিন্দা বন্দিরা রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্র জয়ন্তী পালন করেছিল। সেই বন্দনাপত্রের প্রতিলিপি খোদাই করা আছে। আরেকটায় এর উত্তরে রবীন্দ্রনাথ যা লিখে পাঠিয়েছিলেন তারও প্রতিলিপি। প্রতনু নিচু হয়ে আবছা হয়ে আসা ফলকের পাঠোদ্ধার করতে শুরু করে দিল। আবৃত্তি করার মতো করে বলে চলল, বিশ্বকবি রবীন্দ্রনাথের চরণ কমলে। ওগো কবি, তোমায় আমরা করি গো নমস্কার। সুদূর অতীতের যে পুণ্য প্রভাতক্ষণে তোমার আবির্ভাব, আজ বাংলার সীমান্তে নির্বাসনে বসিয়া আমরা বন্দি দল তোমার সেই জন্মক্ষণটিকে বন্দনা করি। এরপর প্রতনু চিৎকার করে বলল, কুন্তল, এর সবটা পড়া যাবে না রে, তুই কোথায় গেলি? কুন্তল তখন ঢালু সিঁড়ি দিয়ে উঠে গেট পেরিয়ে দুর্গের ভেতরে চলে গেছে। নিচ থেকে আবার প্রতনু আবৃত্তি করতে লাগলো, কুন্তল শোন, এর উত্তরে রবীন্দ্রনাথও একটা 15 লাইনের কবিতা লিখে পাঠিয়েছিলেন। প্রত্যাভিনন্দন বক্সা দুর্গস্থিত রাজবন্দীদের প্রতি। নিশীথেরে লজ্জা দিবে অন্ধকারে রবির বন্দন, পিঞ্জরে বিহঙ্গ বাঁধা সঙ্গীত না মানিল বন্ধন, ফোয়ারার রন্ধ্র হতে উন্মুখ ঊর্ধ্বস্রোতে। দেখ, পড়াই যাচ্ছে না। প্রতনু হুড়মুড় করে সিঁড়ি দিয়ে উঠে দুর্গের ভিতরে চলে গেল। কুন্তল তখন ঘুরে ঘুরে দেখছিল আগাছা আর জঙ্গলে প্রায় ঢাকা পড়ে গেছে ইটের ভাঙা দেয়ালগুলো। মাথায় ছাদ বলতে কিছুই অবশিষ্ট নেই। প্রতনু বলল, অজিতকে আনলে ভালো হতো রে, ও বলে দিত কোন ঘরে নেতাজিকে বন্দি করে রাখা হয়েছিল। বলে মোবাইলটা বের করে ও অজিতকে ফোন করতে গেল। তারপর গলায় বিরক্তি ফুটিয়ে বলল, একটাও টাওয়ার নেই। এমন সময় কে যেন ওদের পেছন থেকে বলে উঠল, গাইড ছাড়াই এসেছো কেন? কি বুঝবে দুর্গের? ওরা দুজনেই চমকে পিছন ফিরে দেখল সুপুরি গাছের মতো লম্বা রোগা কোঁকড়ানো চুলো একটা লোক, ঠিক যেন খ্যাংরা কাঠির চেয়েও ক্ষীণ চেহারা। ময়লা শতচিহ্ন কাপড় হাঁটুর উপর পর্যন্ত নেমে থমকে আছে। পায়ে শতচিহ্ন একটা জুতো, গায়ে একটা হলুদ রঙের খদ্দরের ফতুয়া, এক মুখ সাদা লম্বা দাড়ি, কালো পাথরের মতো গায়ের রং, চোখ দুটো নিস্তেজ দৃষ্টিহীন যেন। বয়স আন্দাজ করা কঠিন। কুন্তল রীতিমতো ভয় পেয়ে গেছে। প্রতনুও যে একদম ভয় পায়নি তা বলা যাবে না। সে গলা নিচু করে বলল, তুমি কে? আমি অবিনাশ দণ্ডপাঠ, এখানে আন্ধারের গাইড। যারা অমাবস্যায় দুর্গ দেখতে আসে
আমি তাদের ঘুরে ঘুরে সব দেখাই। প্রতনু বলল, আমরা তোমাকে চাই না, আমাদের গাইড অজিত ছেত্রী আছে, ও একটা দরকারে নিচে গেছে, এক্ষুনি চলে আসবে। অবিনাশ বাঁকা হাসি হেসে বলল, অজিত? ও দুর্গের কি চিনবে আর কি বা তোমাদের চেনাবে? ও তো আজকের ছেলে, অন্ধকার হয়ে যাচ্ছে, ও আসবেই বা কি করে? প্রতনু বলল, তবু ওকেই তো আমরা ভাড়া দিয়ে বুক করেছি, তাছাড়া এখন অন্ধকার নেমে আসছে, আমরা এবার ফিরব, অতটা পাথুরে পথ উতরাই ভেঙে নামতে হবে, দেখার হলে কাল এসে ফের দেখব। নামবে? দুর্গ দেখবে না? কুন্তল বলল, এই তো তোমার দুর্গের ছিরি, এর আবার দেখা? চল রে এবার আমরা নামি চল। প্রতনু অবিনাশকে বলল, এখানে দেখার কি আছে? তুমি মিউজিয়ামটা দেখাতে পারবে কি? তাহলে থাকবো। মিউজিয়াম বলে অবিনাশ দণ্ডপাট হা হা করে আকাশ কাঁপিয়ে হাসল। তারপর বলল, আমি তোমাদের এমন সব জিনিস দেখাতে পারি যার খোঁজ পেলে ভারত সরকারও এখানে এসে হামলে পড়বে। উৎসাহী হয়ে প্রতনু বলল, যেমন কি কি দেখাতে পারবে? অবিনাশ গলা কাঁপিয়ে বলল, আমার বাড়ি ছিল মেদিনীপুরে, আমাকে এখানে এনে বন্দি করে রেখেছিল ব্রিটিশ পুলিশ। কদিন পর নেতাজিকে নিয়ে আসা হলো। আমি কাছ থেকে তাকে আগে কোনোদিন দেখিনি, অত বড় বিপ্লবী, ভগবানের মতো কি তার রূপ! পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম একদিন নেতাজিকে। তিনি সেল থেকে বেরিয়ে এসে এখানে দাঁড়িয়েছিলেন একদিন সকালবেলা। বলে অবিনাশ হাত পাঁচেক দূরে আঙুল তুলে দেখালো জায়গাটা, নেতাজি যেখানটা এসে দাঁড়িয়েছিলেন। কুন্তল বিস্ময় ভোলা গলায় জিজ্ঞেস করলো, তুমি নেতাজিকে নিজের চোখে দেখেছো? বলছো কি? অবিনাশ হাসলো মিটিমিটি করে, বলল, ওই যে মাঝের সেলটা দেখছো, ওখানেই তো নেতাজিকে রাখা হয়েছিল, ওখানে বসেই তো নেতাজি। তারপর আরও ফিসফিসে গলায় কি যে বলল অবিনাশ স্পষ্ট শোনা গেল না। অন্ধকার নেমে এসেছে ঘন হয়ে, জঙ্গলের গন্ধমাখা একটা হিম বাতাস ভেসে আসছে পাহাড়ের দিক থেকে, খিনখিনে গলায় একটা রাত পাখি ডেকে চলেছে একটানা। কুন্তল অবিনাশ দণ্ডপাটের মুখের দিকে ভালো করে তাকাতে পারল না, ভয়ে কেঁপে উঠল যেন। বলল, চল প্রতনু, এখান থেকে পালাই। অবিনাশ বলল, চলে যাবে কেন? নিজের চোখে কখনো বিপ্লবী দেখেছ, স্বাধীনতা সংগ্রামী? তাহলে আমাকে দেখো। বলে অবিনাশ দণ্ডপাট প্রতনুদের দিকে ঝাঁ করে পিছন ফিরল। তারপর তার গায়ের খদ্দরের ময়লা ফতুয়াটা উপর দিক থেকে তুলে ধরল। হঠাৎ মেঘ ফুঁড়ে বিদ্যুতের চমক উঠল আকাশটাকে ফালা ফালা করে। প্রতনু আর কুন্তল সেই ক্ষণেক আলোয় দেখল অবিনাশের গোটা পিঠ ফেটে চৌচির হয়ে যাওয়া চাবুকের অসংখ্য দাগ। সাঁ করে ফের ওদের দিকে ফিরে বলল, এসব ব্রিটিশ পুলিশের চাবুকের দাগ। আমি একদিন রাতে নেতাজিকে এখান থেকে পালানোর পথ করে দিতে চেয়েছিলাম। ব্রিটিশ পুলিশ কি করে যেন সব জেনে গেল, তারপর আমাকে গুলি করে মেরে ফেলেনি বটেই, কিন্তু প্রতিদিন 3 জন পুলিশ মিলে আমাকে 100টা করে চাবুক মারত। এরকম চলেছিল টানা 1 মাস। এগুলো তারই দাগ। অবিনাশের প্রতি ওদের মায়া জন্মাতে শুরু করলো। রতনু বলল, তুমি এখনো এখানে আছো? আর কজনই বা বিপ্লবী এখন বেঁচে আছেন, তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। তুমি প্রকাশ্যে এলে এমনই তোমাকে নিয়ে হইচই পড়ে যাবে এক্ষুনি। তুমি অমন করে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে আছো কেন? আমি পড়ে আছি অনেক কারণে। নেতাজি আমাকে কিছু জিনিস দিয়ে গেছেন, সেগুলো রেখে দিতে বলেছেন। তার কথা ফেলতে পারিনি। তিনি মাথায় যে খদ্দরের সাদা টুপি পরতেন, তার একটা, আর একটা দামি ঝর্ণা কলম, আর একটা গোপন চিঠি গান্ধীজিকে লেখা, আরও কিছু জিনিস। সেসব তোমাদের বলে কি হবে? সেসব আগলি রাখার জন্যেই তো আমি এখানে পড়ে আছি। অমাবস্যা রাতে সামান্য গাইডগিরি করি, মাসে শুধুমাত্র একটা রাত, যে যা দেয় তাতেই আমার চলে যায়। একটু চুপ করে থেকে অবিনাশ বলল, তোমরা বিপ্লবী কৃষ্ণপদ চক্রবর্তীর নাম শুনেছ? তিনি এখানে বন্দী ছিলেন। যুগান্তর গোষ্ঠী আর অনুশীলন সমিতির নাম জানো? ওরা অন্ধকারে ঘাড় নাড়ল, না জানে না। রতনু বলল, আমরা আজ ফিরবো না বক্সা ভ্যালি রিসোর্টে, তুমি কি আমাদের নেতাজির ওসব জিনিস দেখাবে?
হঠাৎ অবিনাশ হাত কয়েক দূরে জঙ্গলের দিকে এগিয়ে গেল। তখন কুন্তল চাপা গলায় বলল, তুই কি পাগল হলি রে? ওই লোকটা তোকে নেতাজির ওসব জিনিস দেখাবে? লোকটা পাগল, ওর পাল্লায় পড়ে লাভ নেই, চল পালাই। রতনু ফিসফিসে গলায় দাঁত কিড়মিড় করে বলল, যদি যেতে হয় তুই চলে যা কুন্তল, আমি যাব না। আমি ওর সঙ্গে থেকে ওই সব মূল্যবান লুকোনো জিনিসের সন্ধান জানব। তুই আমাকে এখান থেকে এক পাও নড়াতে পারবি না। মিনিট পাঁচেক পর ফুসফুস করতে করতে ফিরে এলো অবিনাশ। ওরা অবাক হয়ে দেখল তার চোখের মণি দুটো জায়গায় দুটো মিটমিট করে জোনাকি জ্বলছে। কুন্তল চেঁচিয়ে বলল, এ কি, তোমার চোখের মণি দুটো নেই? অবিনাশ হেসে বলল, থাকবে কি করে, আমি অবাধ্য ছিলাম তো। আমি নেতাজির কাছ থেকে গোপন খবর নিয়ে বাইরে পাচার করার কাজ করতাম বলে সন্দেহ করে ব্রিটিশ পুলিশ একদিন আমাকে এই বন্দি শিবিরের প্রাচীরের বাইরে ক্ষুধার্ত বাঘের মুখে ফেলে দিতে চেয়েছিল, পারেনি। তারপর একদিন রাতে আমার চোখের মণি দুটো খুবলে তুলে নিল। সেই থেকে আমি মণিহারা বলে খিক খিক করে হাসলো খানিক। তারপর বলল, তোমাদের ওইসব গোপন জিনিস দেখাতে গিয়ে নিয়ে যাব বলে দুটো জোনাকি ধরে মণির জায়গাটায় বসিয়ে নিয়েছি, এবার সব দেখতে পাবে, চলো বলে অবিনাশ এগিয়ে গেল কিছুটা। বনের মাথায় অনেক তারা চেয়ে আছে আকাশ থেকে। জঙ্গলের তীব্র বুনো গন্ধ এসে নাকে লাগলো কুন্তলের। কুন্তল যাবে কি যাবে না ভাবছে। অবিনাশ অতটা দূর থেকে তার একটা হাত বাড়িয়ে কুন্তলের একটা হাত চেপে ধরল খপাত করে। মানুষের হাত অত লম্বা হতে পারে, আর অমন বরফের চেয়েও ঠান্ডা? ভাবতেই ধপাস করে পড়ে গেল কুন্তল। রতনু একবার পিছন ফিরে দেখল কুন্তলকে, তারপর মনে মনে নিজেকে শক্ত করল। অমন সময় অবিনাশের আর একটা হাত ধেয়ে এসে জাপটে ধরল রতনুকে। হঠাৎ একটা বিচ্ছিরি পচা গন্ধ ভেসে এলো অবিনাশের গা থেকে। সে গন্ধে নিঃশ্বাস নিতে পারল না প্রতনু। মাথা ঘুরে পড়ে যাচ্ছিল প্রতনু। অবিনাশ দণ্ডপাট দু হাতে চেপে ধরল প্রতনুকে। তারপর হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে দুর্গের পশ্চিম দিকের জঙ্গলের মধ্যে নিয়ে গেল প্রতনুকে। একটা খুব লম্বা শাল গাছের গায়ে হেলান দিয়ে বসিয়ে দিল প্রতনুকে। ঘোর লাগা চোখে প্রতনু দেখল এরপর অবিনাশ তার লম্বা কঙ্কালের মতো হাত দুটো দিয়ে মাটি খুঁড়ছে। অনেক কষ্ট করে চোখ মেলে রাখার চেষ্টা করল প্রতনু। অবিনাশের চোখের গর্ত থেকে ছিটকে আসা মিটমিটে আলোয় প্রতনু দেখল অবিনাশ মাটির অনেকটাই নিচ থেকে টেনে হিঁচড়ে তুলল একটা মাঝারি সাইজের কাঠের বাক্স। তারপর হ্যাঁচকা টানে খুলে ফেলল বাক্সের ডালাটা। খিনখিনে গলায় অবিনাশ বলল, এই তো নেতাজির সেই সাদা খদ্দরের টুপি। অবিনাশের কথাটা প্রতনুর কানে অস্পষ্টভাবে ভেসে এলো, কিন্তু প্রতনু চোখ মেলে একটুও তাকাতে পারল না। একটা আশ্চর্য হিম অন্ধকার এসে জুড়ে বসলো তার দু চোখে। পরের দিন অজিত ছেত্রী, অভিমন্যুরা এসে কুন্তল আর প্রতনুকে খুঁজে পেল বক্সা দুর্গের পশ্চিম দিকের জঙ্গলে। কুন্তলের কিছুই মনে নেই, কিন্তু প্রতনুর স্থির বিশ্বাস কেউ যদি বক্সা দুর্গ দেখতে যায়, পশ্চিমের ছোট ছোট পোড়ো সেলগুলোর ভগ্নাবশেষের দিকের জঙ্গলে গেলে নিশ্চয়ই অবিনাশের গায়ের সেই বিচ্ছিরি গন্ধটা আজও পাবে। কেননা অবিনাশ দণ্ডপাট যে বক্সা দুর্গের ওই দিকটাতেই থাকে। নমস্কার।